লাশের পাহাড় এখন নাজিরাবাদে, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। অথচ এখনো যাওয়ার সময় পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন তুলে রাজধর্ম স্মরণ করালেন আজ বিরোধী দলনেতা। অন্যদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে জোট সমীকরণ কি নতুন কোনো বাঁকে বইতে চলেছে? প্রশ্নটা তুলে দিল গতকাল হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের মধ্যে হওয়া প্রায় ১ ঘন্টার একান্ত বৈঠক। আমরা এই নিয়ে আলোচনা করব, স্টুডিওয় অতিথিরা রয়েছেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের জানাবো, আনন্দপুরের নাজিরাবাদে যে দেহ উদ্ধারের ছবিটা, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত সংখ্যাটা ছিল ২১, সেটা বেড়ে দাঁড়ালো ২৫, অর্থাৎ আরও ৪ জনের দেহাংশ নতুন করে উদ্ধার হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। যে সংখ্যাটা কিছুক্ষণ আগে ২১ ছিল, এই মুহূর্তে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৫। হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো আপডেট এগিয়ে দিতে পারবেন। হিন্দল। একেবারে শুভ্রজিৎ, এক কথায় বলতে গেলে মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে এই নাজিরাবাদ। তোমাকে বলে রাখি, ২৬ তারিখ যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, দুটি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়, সেখান থেকে ৮ জনের দেহাংশ উদ্ধার হয় এবং ২৭ তারিখ আরও ৮ জনের দেহাংশ উদ্ধার হয়, ২৮ তারিখ ৫ জনের দেহাংশ উদ্ধার হয় গতকাল, এবং আজ কিছুক্ষণ আগেই নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা গেছে, আরও ৪ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। অর্থাৎ মোট ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। এবং যেটা মিসিং ডায়েরি হয়েছে এখনো পর্যন্ত ২৭ জনের মিসিং ডায়েরি হয়েছে। সেই ২৭ জনের মধ্যেই এই ২৫ জন রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেটা ডিএনএ পরীক্ষার পরে সম্পূর্ণভাবে জানা যাবে। সেই প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই যে গোটা ঘটনায় একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে এবং পুলিশ যেটা বলছে আরও বেশ কিছু দেহাংশ থেকে থাকতে পারে বা দেহ থেকে থাকতে পারে, সেই খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। স্বাভাবিকভাবে উৎকণ্ঠা এবং উদ্বেগ কিন্তু বাড়তে শুরু করেছে সেই সব হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের মধ্যে। আপনারা জানেন যে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জোট সমীকরণ অন্য একটা খাতে বইতে পারে, সম্ভাবনাটা জোরালো হয়েছে। বিশেষ করে গতকাল হুমায়ুন কবির, যিনি জনতা উন্নয়ন পার্টির প্রধান, এবং মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর সাধারণ সম্পাদক, তাদের প্রায় ১ ঘন্টার বৈঠকের পর আজকে মোহাম্মদ সেলিম বলছেন যে অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন বাম কংগ্রেস আসনে সমঝোতা হয়েছিল। বর্তমানে যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, তৃণমূলের প্রতি তার বেশি দরদ রয়েছে। আমি শুরুতে একবার দেখাবো ঠিক কি বলেছেন মোহাম্মদ সেলিম, তারপর আমি আলোচনায় আসছি। দেখুন। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে, তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছি। এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি, বুথ কনভেনারদের মিটিং করছি। আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকবো না, বসে থাকবো? কংগ্রেসকে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক। সেটা শুভঙ্করবাবু যদি না চান আর অধীরবাবু যদি চান, সেটা তাদের দলের সমস্যা। সেটা কি কংগ্রেসকে ছাড়াই হবে? আমি তো তাই বলেছি, কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কাউকে ছাড়ছি না, আমি তো কাউকে পায়া ধরতে পারবো না। আমরা পরিষ্কার বলেছি, আগে অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সেটা এখনও শুভঙ্করবাবু বলতে পারছেন না। উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ, না বিজেপির সঙ্গে গেলে লাভ, না তৃণমূলের কংগ্রেসের সঙ্গে গেলে লাভ, বা সিপিএমের সঙ্গে গেলে লাভ। রাজনীতি এরকমভাবে হয় না, নিজের স্পষ্ট ভূমিকা নিতে হয়। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। একেবারে স্পষ্ট একটা তুলনা টানছেন মোহাম্মদ সেলিম। সুমনদা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের শুভঙ্কর সরকার তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না বলে মোহাম্মদ সেলিম অভিযোগ করছেন। দীর্ঘদিন আপনাদের জন্য অপেক্ষা করতে পারবে না সিপিএম। পাশাপাশি তিনি বলছেন উনি এখন জল মাপছেন বা ওজন করছেন যে কার সঙ্গে গেলে লাভ বেশি, কার সঙ্গে গেলে ক্ষতি বেশি। অর্থাৎ এই জোটের সম্ভাবনা কোন দিকে যাচ্ছে বলতো এখন তাহলে আপনাদের কোর্টে। দেখুন, আমি এরকম শুনিনি যে মোহাম্মদ সেলিম প্রফেসর ছিলেন এবং শুভঙ্কর সরকার ওনার ক্লাসের ছাত্র ছিল, তাই শুভঙ্কর সরকার সিদ্ধান্ত নিতে পারেন কি না পারেন সেটা সেলিম সাহেব সংবাদ মাধ্যমের সামনে বলছেন। শুভঙ্কর সরকার মহাশয় কি বলেছেন? পরিষ্কার কথা, ২৯৪টি আসনে আমরা একা লড়ার মতন গ্রাসরুট থেকে আমাদের সংগঠনকে শক্তিশালী করব, এই কথাটা বলার মধ্যে আমি তো কোথাও দোষ খুঁজে পাচ্ছি না। আরে রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। দুদিন পরে আমরা যে একা লড়বো না তারও কোনো গ্যারান্টি নেই, আমরা যে বামেদের সঙ্গে একসঙ্গে লড়বো না তারও কোনো গ্যারান্টি নেই। বিষয়টা হচ্ছে বা আমরা যার হাত ধরবো সেও তো চাইবে একটা শক্ত হাতকে ধরতে।
আমি বুঝতে পারছি না সেলিম সাহেব বা বামফ্রন্ট বা অন্যান্য রাজনৈতিক দল যারা বলছেন আমরা বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করতে চাই, শুভঙ্কর সরকার মহাশয় কখন ফোন করে মোহাম্মদ সেলিম সাহেবকে বলেছেন যে আমি জল মাপছি, আমি তৃণমূলের প্রতি নরম? কোন ভাষা থেকে আপনারা বা সংবাদ মাধ্যম বা মোহাম্মদ সেলিম সাহেব এটা ধারণা করে নিলেন যে শুভঙ্কর সরকার মহাশয় তৃণমূলের প্রতি নরম? কিসের থেকে? কোন তৃণমূল বিরোধী আন্দোলন যেখানে তৃণমূল দুর্নীতি করছে, যেখানে মানুষের ওপরে অত্যাচার হচ্ছে, সেখানে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল বা কংগ্রেসের আন্দোলনকে এবিপি আনন্দ দেখতে পাচ্ছে না বা মোহাম্মদ সেলিম দেখতে পাচ্ছেন না? আপনারা তো সবচেয়ে বেশি দেখান, সবচেয়ে বেশি দেখান। আমি বলছি সুমনদা, যে একটা সম্ভাব্য জোটের যে একটা চেয়ার তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার তিনটে পায়ার, একটা যদি লেফট হয়, একটা যদি জেইউপি মানে হুমায়ুন কবির এবং একটা যদি আইএসএফ হয়, চতুর্থ পায়াটা কংগ্রেস হবে কিনা? দেখুন, প্রথম কথা একটা পরিষ্কার কথা বলি, আইএসএফ গতবার যে বিধানসভা নির্বাচনে জোট হয়েছিল বা আসন সমঝোতা হয়েছিল সেটা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের, আইএসএফের সঙ্গে কোনোদিন আমাদের জোট হয়নি। বামফ্রন্ট আইএসএফ লড়ে থাকলে বামফ্রন্ট তাদের তরফ থেকে আসন ছেড়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হুমায়ুন কবির সম্বন্ধে আপনি যদি প্রশ্ন করেন, দেখুন আমি ব্যক্তিগত স্তরে কখনো ব্যক্তি আক্রমণ করা পছন্দ করি না। হুমায়ুন কবির সম্বন্ধে যদি আপনি প্রশ্ন করেন, তৃণমূল ছাড়ার পরেই যখন সম্ভাবনা তৈরি হলো ইনি একটা নতুন রাজনৈতিক সমীকরণে আসবেন, নতুন রাজনৈতিক দল করবেন, ঠিক তার আগেই উনি বললেন আমি ভরতপুর আর রানীবাঁধ থেকে রানীগঞ্জ বা আরেক সিটটার নাম আমি সঠিকভাবে বলতে পারছি না, আমাদের প্রার্থীরা জিতবে, তারপর আমি দিদির কাছে চলে যাব, দিদি আমার জামাই আদর করে নিয়ে নেবে। যার প্রথমেই স্টেটমেন্ট এই হয়, হ্যাঁ, যার প্রথমেই এই স্টেটমেন্ট হয়, তার সঙ্গে যদি কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল বৈঠক করে সেটা তাদের ব্যাপার। রাজনৈতিক পরিসরে কেউ কারোর সঙ্গে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু আপনি ডিমার্কেট করতে পারেন না কে তৃণমূলের প্রতি নরম, কে বিজেপির প্রতি নরম, এইভাবে ডিমার্কেট করা যায় না। এক একজনের কথার থ্রোয়িং এক এক রকম, স্টাইল অফ টকিং এক এক রকম। আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, কারণ আমার বহু ব্যক্তিগত স্তরেও আমার বহু বন্ধুবান্ধব রয়েছেন ওনাদের দলে এবং বামফ্রন্টের মধ্যে। এই ধরনের আক্রমণ, এটাকে আমি আক্রমণই ধরবো, এটা বোধহয় সমীচীন না। এতে কি আপনি মনে করেন আগামী দিনে যদি কোনো বিরোধী সমীকরণ তৈরি হওয়ার সুযোগ থাকে সেটা মজবুত হচ্ছে? এই ধরনের কথা বলে কি মজবুত হয় কোনো জিনিস? সব রকম সম্ভাবনার দিকই সুমন রায়চৌধুরী খোলা রয়েছে এইটা বলছেন, এবং এখনো পর্যন্ত যেটা বলছেন যে হাতটা ধরবো সেই হাতটাও তো শক্ত হতে হবে। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিঃসন্দেহে প্রদেশ কংগ্রেস মুখপাত্রর। দেখুন, দুটো আসনের কথা বলেছিলেন, আমি মনে করিয়ে দিই, হুমায়ুন কবির, একটা রেজিনগর এবং আর একটা ভরতপুর। হুমায়ুন কবির যেটা বলছেন, কিছুক্ষণ আগে আপনাদের মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনালাম, হুমায়ুন কবিরের বক্তব্যের মধ্যে কোনো ফারাক আছে কি? একবার শুনে দেখুন তো। কাল বৈঠক হয়েছে, সদার্থক বৈঠক হয়েছে। আমার বিশ্বাস এই যে তুলাবাজের সরকার, দুর্নীতিগ্রস্ত যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে ক্ষমতাচ্যুত করার আমাদের যে উদ্দেশ্য, সেটা আগামী দিনে বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি। কিন্তু কংগ্রেসকে নিয়ে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কংগ্রেসের রাজ্য নেতাদের কোনো কথা চলে না। এদের দিল্লির নেতারা, রাহুল গান্ধীরা বা দিল্লির যারা স্ক্রিনিং কমিটি আছে, সেই কমিটির নেতারা যা বলবে তার বাইরে এদের কিছু হবে না। আমি রাজ্যের যারা নেতা আছে, রাজ্যের যারা মানে তৃণমূলকে সরাতে চাই, ক্ষমতাচ্যুত করতে চাই, এবং বিজেপিকে যারা রুখতে চায়, তাদের সঙ্গে এইসব ভাবাপন্ন মানুষদের সঙ্গে একটা সমঝোতা বা জোট সেটা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। না, একটা জায়গায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঠিক বলেছেন যে রাজনীতির সম্ভাবনা শিল্প। বৈশ্বনাথদা, এই সম্ভাবনা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, যে একটা সত্যি বৃহত্তর জোট তৈরি হলো, যেখানে কংগ্রেস থাকলো, যেখানে বামেরা থাকলো, যেখানে জেইউপি থাকলো, যেখানে আইএসএফ থাকলো, আমি বলছি এক তো হচ্ছে যে 30% সংখ্যালঘু ভোটে একটা বড় থাবা বসাতে পারে এই জোট, একটা সম্ভাবনা। এবং সেক্ষেত্রে তো আমি বলছি অপোজিশন যদি ইউনাইটেড হয়, সব থেকে বেশি ক্ষতি তো শাসক দলের। কালকে একটা বিলাসবহুল হোটেলে কাগজে দেখছিলাম যে ওনাদের দুজন সর্বহারার বাবা, মানে নেতা আর গরিবের বাবা মা, সেলিম গিয়ে ওখানে মিটিং করলেন হুমায়ুনের সাথে।
তো যাই হোক, বিলাসবহুল হোটেলে মিটিং করে ওনারা তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পনা করছেন। লাভ হবে না কিছু। গতবারে ব্রিগেডে মনে আছে ওই আব্বাস সিদ্দিকী বক্তৃতা দিয়ে বলেছিল জিরো করে দেবো, তারপরে তো বামফ্রন্টই জিরো হয়ে গেল, কংগ্রেসও জিরো হয়ে গেল, আব্বাস একটা সিট পেয়েছিল। 3% 4% ভোট আপনি বলছেন এরা ডিস্টার্ব করবে, যদি করতে পারে দেখি। অত সহজ নয়। আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, এত প্রকল্প, এত মানুষ এখানে উপকার, তার পাশে থাকা মানুষ দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তো বিবেচনা করবে। এই ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে এই যে ভাগাভাগির রাজনীতি বিজেপি করছে, তাতে মনে হয় যারা সমস্ত বাংলার মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, কোষ্ঠী পাথরে যাচাই করেছেন, তিনবার মমতা ব্যানার্জি এখানে জিতেছে, সেখানে বাংলার মানুষ মমতাদির সঙ্গে থাকবে। কারণ মমতা ব্যানার্জি দুর্বল হলে বাংলা দুর্বল হবে, আর মমতা ব্যানার্জি শক্তিশালী হলে বাংলা শক্তিশালী হবে। বাঙালিরা কোনো জায়গায় মার খেলে মমতা ব্যানার্জি হলো সবচেয়ে জোরালো কণ্ঠ যে ভারতবর্ষের মধ্যে, যে যারা তিনি কথা বলেন। ওরা তো আমাদের জলের লাইন কেটে দিয়েছে। অন্তঃসত্ত্বা মহিলা সোনালী বিবিকে বিজেপি বাংলাদেশের জেলে পাঠিয়ে দিয়েছিল, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যবস্থা নিয়েছেন, সে মামলা করেছেন, হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে। সবটাই তো দেখছে বাংলার মানুষ যে কে বাংলার মানুষের সঙ্গে আছে। সো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই খুচরো নেতা বিলাসবহুল হোটেলে মিটিং করে খুব কিছু করতে পারবে। ঠিক আছে, আমি বলছি নিঃসন্দেহে খুচরো মিটিং বলছেন, কিন্তু এই মিটিংটা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একটা আলোড়ন তৈরি করেছে, যাকে আবার কটাক্ষ করছেন কুণাল ঘোষ। দেখুন কি বলছেন। কোন হোটেলে গিয়ে যেখানে আবার বিজেপির নেতারা সব ওঠেন, বিজেপির নেতারা থাকেন, বিজেপির নেতারা বৈঠক করেন, খাওয়া দাওয়া করেন, সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম দাঁড়িয়েছে। তো মুরদ নেই। 34 বছর নাকি ক্ষমতায় ছিল সিপিএম, তো একা লড়ে না, বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে। তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কংগ্রেসকে এসো 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 এসো, কখনো নওশাদ সিদ্দিকীর পায়ে ধরে। এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আবার শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন। দেখুন, সুমন রায়চৌধুরীর বক্তব্যের উত্তর বামেদের প্রতিনিধি সৈকত গিরি দিতে চাইবেন, কিন্তু আমার পাশাপাশি এই প্রশ্নটা থাকবে, যে হুমায়ুন কবির 30%কে ভাসিয়ে দেওয়ার কথা ভাগীরথীতে বলেন, যিনি মসজিদ বানান, যিনি দলের আগে নিজের জাতিসত্তা রাখেন, যিনি বলেন যে আমি মোল্লাদের নেতা সাজবই, তাদের সঙ্গে সেই বামেদের একেবারে শীর্ষস্থানে থাকা নেতা গিয়ে বৈঠক করছেন, যে বামেরা নিজেদের একেবারে প্রগতিশীল থেকে শুরু করে ধর্মনিরপেক্ষ বলে। এটা কি সৈকত স্ববিরোধিতা হচ্ছে না? আচ্ছা, যখন এই কাটিয়ে দেওয়া, ভাসিয়ে দেওয়া এইসব কথা বলেছিল, তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে বসেছিলেন। তারপর তো ভারতীয় জনতা পার্টির মিটিংয়ের মঞ্চ আলো করে বসে থাকা কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির একই অনুষ্ঠানে হাসিমকে গলা জড়িয়ে ধরিয়েছিলেন। সব নীতি নৈতিকতার দায়ভার শুধুমাত্র শূন্য হওয়া বামেদের। যাদেরকে শূন্য শূন্য বলে 24 ঘন্টা গালিগালাজ করেন, তাদের জন্য রাত জেগে জেল খাটা আসামিকে বিজেপি করছে বলে বামেদের করতে কোনো বাধা নেই। দেখুন, আমরা এই রাজ্যে তৃণমূল বিজেপি বিরোধী সবাইকে একসঙ্গে চাই। আমি শুধু সুব্রত, সবাই বলেছে, আমি কাউকে ডিস্টার্ব করিনি। আমার দুটো স্পষ্ট বক্তব্য। এই যে আপনি একটু আগে কংগ্রেসের প্রতিনিধির কথা বললেন না যে শক্ত হাত ধরতে চাই, আচ্ছা কালীগঞ্জ উপনির্বাচনে কিন্তু আমরা বামপন্থীরা একবারও ভাবিনি যে দুর্বল কংগ্রেসের পাশে দাঁড়াবো কিনা। আমরা তখন কিন্তু শক্ত হাতের কথা ভাবিনি। আমরা ভেবেছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে সমর্থন করা উচিত। আমাদের একটা বাচ্চা মেয়ে তমন্না খুন হয়ে গেছিল। একটা তৃণমূল বিজেপি বিরোধী তৃতীয় বিকল্প করতে হবে। নির্বাচন আর কতদিন বাকি, কতদিন অপেক্ষা করব? কংগ্রেস যদি চায় এই রাজ্যে তৃণমূল বিজেপিকে হারাতে, তাহলে কংগ্রেস তো সেই ভূমিকা পালন করতে পারে। কেন কংগ্রেস সেই ভূমিকা পালন করছে না? আর আজকে তৃণমূলকে আমাদের জ্ঞান দিতে হবে না। যে তৃণমূল 11 সালে ডান দিকে সিদ্দিকুল্লাহকে বসিয়ে রাখতো, বাম দিকে RSS এর সাহায্য নিত, 98 সালে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে দল খুলেছিল, বিজেপি নেতার ফলের রস খেয়ে অনশন ভেঙেছিল, যারা এই রাজ্যে বিজেপির 3 বারের দেওয়াল লিখেছে, তারা আজকে নীতি নৈতিকতার পাঠ দেবে? আমরা মুর্শিদাবাদ, মালদা, গোটা রাজ্যে সংখ্যালঘু ভোটার যাদেরকে তৃণমূল তাদের বাপের সম্পত্তি মনে করতো, তাদের তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে। আমার এখনো 3 জন অতিথি বলার বাকি রয়েছেন। শুরুতে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি মনে হচ্ছে? দেখুন, আমি মনে করি বামফ্রন্ট যদি এই জোটটা করে, মানে যদি সেই দিকে যায়, তাহলে সিপিএমের নিঃসন্দেহে সিপিএম একটা ভালো জায়গায় পৌঁছবে। প্রথম কথা বলি যে আদর্শ করতে গিয়ে যদি সামাজিক যে সেকশন বা সোশ্যাল সেকশন বা সামাজিক যে অংশ, তাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সেই ভুলটা সিপিএম দীর্ঘদিন ধরে করে আসছে। আপনি যদি জনতা উন্নয়ন পার্টির এজেন্ডা দেখেন, তাহলে উনি যে কথাগুলো বলছেন, এক বাবরি মসজিদ জায়গাটুকু বাদ দিলে আপনি আর সব
যে ওই করাপশন, মুসলিম সমাজের সার্বিক বিকাশ, তারপরে এম্পাওয়ারমেন্ট অফ দ্য মুসলিমস, এই যে দাবিগুলো, এটার সঙ্গে তো সিপিএমের কোনো তফাৎ নেই। যদি সুমনবাবু বলছেন যে সম্ভাবনা শিল্প, সম্ভাবনা শিল্প তো কথার মাধ্যমে তাকে তো একটা ট্রাস্টির হাতে বাবরি মসজিদ সমর্পণ করে জনতা উন্নয়ন পার্টির এজেন্ডা পুরো সেকুলার করা যেতেই পারে। সেই জায়গায় সিপিএম যদি যাওয়ার জন্য চেষ্টা করে, সেই জায়গায় যদি যাওয়ার জন্য সিপিএম সমস্ত মুসলিম সমাজকে এক করবার চেষ্টা করে, তাহলে দোষটা কোথায়? এবং সেই জায়গাটায় যাওয়ার ক্ষেত্রে কংগ্রেস কেন হাত বাড়িয়ে দিচ্ছে না? যদি তাদের ইচ্ছা থাকে যে এই রকম একটা অ্যান্টি বিজেপি, অ্যান্টি তৃণমূল এই যে ভোটগুলোকে তারা একত্রিত করবে, তাহলে সেই জায়গায় তো তাদের এগিয়ে আসা উচিত ছিল। আমি ছোট্ট করে বলছি, এখানে বামফ্রন্টের প্রতিনিধি সৈকত গিরি রয়েছেন, উনি তামান্নার কথা বলছিলেন। আজ সকালেও কেউ একজন মন্তব্য করেছে তামান্নার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করে খুব আমরা অ্যাকসেপ্ট করি এবং আমরা সমবেদনা জানাই, ধন্যবাদ জানাই ওই পরিবারকে। কিন্তু দুঃখের কথা কি জানেন তো, তামান্নার যখন পোস্টমর্টম হচ্ছিল, শুভঙ্কর সরকার ছাড়া অন্য কোনো জোট সঙ্গীর শীর্ষ নেতৃত্বকে আমরা খুঁজে পাইনি। যখন মাটি দেওয়া হচ্ছিল, কোনো জোট সঙ্গীর কোনো শীর্ষ নেতৃত্বকে খুঁজে পাইনি। সেই জন্য কোনো বিশেষ করে একটা শিশু কন্যার রাজনৈতিক পরিসরে আসাটা ঠিক নয়। শেষ করে কার সঙ্গে কোনো সিনিয়র, আরে ভাই, আরে উত্তরটা দিতে, আমি দূরে বসে আছি। আর রবীন্দ্রনাথ দাকে বলি, কে কার সঙ্গে দেখা করবেন, কোন হোটেলে দেখা করবেন, কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই। রাজনৈতিক পরিসরে সবাই সবার সঙ্গে রাজনৈতিক আলোচনা কিন্তু জোটটা নিয়ে কতটা মাথা ব্যথা আছে সেটা কিন্তু প্রশ্ন, কারণ জোটের ভবিষ্যৎটা তার উপরে নির্ভর করছে। এখন এই জোট যদি শেষ পর্যন্ত না হয় বা তরুণ, তার মানে অপোজিশন ভোট ডিভাইডেড হয়ে গেলে লাভ তো আমি তো খুব মজা দেখছিলাম, পপকর্ন মিস করছিলাম। দেখো, বন্ধুভাগে সন্তান লাভের আশা বামফ্রন্টের অতি পুরনো। 2016 সালে কংগ্রেসকে নিয়ে ভাবলো এবার একটা সন্তান হবে, হলো না। 21-এ কংগ্রেসকে দিয়ে হলো না, সাথে আইএসএফকে নিয়ে আসলে বলে এবার তো হবেই, হলো না। 2000 তারপর বাই ইলেকশনে যদিও বাম, কংগ্রেস, আইএসএফ সব মিলে একজন সন্তান আসলো পৃথিবীতে, সন্তান টিকলো না। 26-এ এখন 4-এর জোট চাই। তো কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন সবাইকে নিয়ে কিন্তু সন্তান লাভ কি হবে? প্রশ্ন থাকবে। সালের আগে বামফ্রন্টের রেগুলার অভিযোগ ছিল তাদের কর্মীরা নাকি কংগ্রেসের হাতে খুন হয়েছে। পোস্ট 77 কংগ্রেস অভিযোগ করত তাদের কর্মীরা বামফ্রন্টের হাতে খুন হয়েছে। এই একে অপরের রক্তমাখা হাত, রক্তমাখা ভাত, এই করে ভবিষ্যৎটা কোন দিকে? তার কারণ সময় তো আর 3 মাসও নেই। বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করছেন? দেখো, আমি প্রথমে বলবো যে শুভঙ্কর সরকার কিন্তু এর আগে একাধিকবার বলেছে 294টা আসনেই কংগ্রেস প্রার্থী তৈরি করে রাখতে হবে। দ্বিতীয় যেটা, গত 3-4 মাস ধরে যদি তুমি লাগাতার দেখো, তাহলে রাহুল গান্ধী মানে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কখনোই এ রাজ্যের রাজনীতি নিয়ে একটি কথাও বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপাকে তখনও একটি কথাও বলেনি। ফলে জোট ধর্ম পালন করে রাহুল মমতার সমবার মানে একই রকম বার্তা দিয়েছে বলা যায়। আর থার্ড যে বিষয়টা, সেটা হলো যে দেখো, মানে নির্বাচন খুব কাছে, আর কয়েক মাসের মধ্যেই নির্বাচন। যৌথভাবে আন্দোলন করে জোটটা গড়ে তুলতে পারতো, সেই উদ্যোগ কিন্তু না শুভঙ্কর সরকার নিয়েছে, না মোহাম্মদ সেলিম নিয়েছে। কিন্তু ফাইনালি যে কথাটা বলতে চাই, আমি এতদিন তোমার স্টুডিওতে বিশ্লেষণ করেছি যে মধ্যবিত্ত মুসলিম সমাজের একটা চাহিদা আছে যে তাদের উন্নয়নের প্রশ্নে, তাদের শিক্ষা স্বাস্থ্যের প্রশ্নে একটা আলাদা রাজনৈতিক দল তৈরি করা। যেমন করে ইউডিএফ আসামে আছে, মুসলিম লীগ কেরালায় আছে, সেরকম একটা স্বাধীন ভাবে তারা দল তৈরি করতে চাইছে। যদি হুমায়ুন কবির সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নেয়, তাতে তাদের আদতে কোনো লাভ হবে কিনা সেই অঙ্ক আমি এখনো কষিনি। আমি যদি কখনো কষি তাহলে নিশ্চয়ই বলবো। আপাতত বলবো, যদি এককভাবে চলে তার রাজনীতি একরকম, যদি জোটভাবে চলে তার রাজনীতি আরেক রকম হবে। ফলে জোট হলেই 2 আর 2 4 হবে এটা বলা যায় না। আবার মানে এককভাবে থাকলেই দেশের মানে প্রভাব বিস্তার করতে পারবে না এটাও বলা যায় না। ফলে এইটা আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, মধ্যবিত্ত মুসলিম সমাজের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে তাদের নিজস্ব পরিচিতি, নিজস্ব রাজনৈতিক দল নিয়ে। যদি হিন্দুদের নিয়ে বিজেপি রাজনীতি করতে পারে, দল তৈরি করতে পারে, তাহলে মুসলমানদেরকে নিয়ে কেন
জনতা উন্নয়ন পার্টি তৈরি করতে পারবে না হুমায়ুন কবির, এটা কিন্তু সাধারণভাবে হিন্দু সমাজের মানে মুসলিম সমাজের বক্তব্য। সেই মুসলিম সমাজের দল জনতা উন্নয়ন পার্টি যখন আরো 5টা দলের সাথে যুক্ত হবে, ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতি করা এটা বাংলার মানুষ অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করবে না, বাঙালিরা অ্যাকসেপ্ট করবে না। বাঙালিরা কালচারালি হাই, বাঙালিরা আরে রবীন্দ্রনাথকে কি বলে, আর কালকে রবীন্দ্রনাথকে বলছে জাতীয় পুরো জাতীয় মঙ্গল মন্দির কেন করেছেন, কেন ঈদের দিন কেন মাথায় কাপড় আরে দেন, কালকে কেন মুখ্যমন্ত্রী বিজেপি সর্বভারতীয় সভাপতি এসে রবীন্দ্রনাথকে বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে হিন্দু বিকেলবেলা পুরস্কার পেয়েছে। সৈকত প্লিজ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় থামালাম, তরুণ তিওয়ারি সময় শেষ। এই হুমায়ুন আর সেলিম বাবুর এই মানে বামেদের জোটটা 100% হালাল জোট হচ্ছে। এদের ইনকিলাব জিন্দাবাদ হবে না, ইনকিলাব নারায়ে তাকবীর হবে। মুসলিম লীগের পার্টি, মুসলিমদের পার্টি, 30% পার্টি। এখন এই জোট নিয়ে যাবতীয় জল্পনা চলছে, সম্ভাবনার কথা বলা হচ্ছে। এখন এই জোট শেষ পর্যন্ত কোন দিকে বাস্তবায়িত হয়, সেই বাস্তবায়নের পথে আলটিমেটলি বাস্তবায়িত হলে সেখানে কংগ্রেস থাকবে কি না থাকবে, এ তো তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত কতদিনে নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।